নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় পঞ্চায়েতি রাজ। এ আমার প্রিয় সাবজেক্ট, কারণ গত 30 বছর ধরে এই পঞ্চায়েতকে আমি দেখে বহুবার প্রতিবাদ করেছি। আমার এই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যেখানে যা বলার, যেখানে যা লেখা লিখেছি। কারণ এই পঞ্চায়েতি ব্যবস্থাটা একটা ফার্স, একটা লুটপাটের জায়গা। এই পঞ্চায়েত ছাড়া মানুষ খুব ভালোভাবে চলতো। যদি পঞ্চায়েতটাকে তুলে দিয়ে দেখা যেত পঞ্চায়েত ছাড়া গ্রামের মানুষ কী করে ভালো থাকে। হয়তো পঞ্চায়েতের সুবিধা কিছু আছে, যোগাযোগ ব্যবস্থা, কিছু কাজকর্ম এ অবধি ঠিক আছে, কিন্তু পঞ্চায়েত যেটা আছে সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত, এটা একটা লুটপাটের জায়গা। রাজকোষকে কীভাবে শোষণ করা যায়, কীভাবে চুরি করা যায়, এসবের একটা আখড়া। এর আগে দেখা গেছে যে পঞ্চায়েতের প্রধানদের হাতে পাসপোর্ট দেওয়ার ক্ষমতা ছিল, এবং ভারতবর্ষ থেকে যত দুষ্কৃতী বিদেশে গিয়ে অধর্ম করেছে, অন্যায় করেছে, জঙ্গিপনা করেছেন, তারা সবাই গ্রামের পাসপোর্টে বিদেশ গেছিলেন। তারপরে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন যেটা করছে এই নতুন সরকার এসে, সে যে সরকারই হোক, পছন্দ অপছন্দ যাই হোক, বলেছে যে পঞ্চায়েত প্রধানের হাতে আর পয়সা দেওয়ার তোলা নেওয়ার ক্ষমতা থাকলো না। এটাকে সাধুবাদ জানাই আমি অন্তত, কারণ আমি দেখেছি পঞ্চায়েতের এই টাকা কিভাবে লুটপাট হয়, এবং শুধু লুটের জন্যই পঞ্চায়েত, এই লুটের জন্যই এত ছেলে মেয়ে সব পার্টি করে, এই লুটের জন্যই এত খুনোখুনি মারামারি। এই টাকাগুলো এখন বলেছে এক্সিকিউটিভ অফিসার ছাড়া কারো খরচ করার ক্ষমতা থাকবে না। ধরুন আপনার এলাকায় একটা প্রকল্প হলো, বললো যে এখানে 100টি টিউবওয়েল বসাতে হবে। তাহলে এটা কে করবে? সরকার করবে। সরকার কোথা থেকে পাস করবে? লোকসভা বা বিধানসভা, যার যেটা এখতিয়ার, সে এমএলএ বা এমপি তারা প্রস্তাবটা তুলবে, এবার গৃহীত হবে। এবং টাকাটা কে দেবে? হয় রাজ্যসভা, হয় বিধানসভা, নয় লোকসভা। লোকসভা বললো ঠিক আছে, আমি অমুক খাত থেকে টাকা, আমি 1 কোটি টাকা আমি দিচ্ছি। এই টাকাটা জেলা পরিষদ অবধি আসে, ঠিক আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের। তারপরে যে মাঝে গ্রাম গ্রাম প্রধান আর সমিতি, এই সমিতিতে এসে টাকাটা ক্যাশ হয়। এই টাকাটা কোথায় যায়? না, মস্তানের হাতে চলে যায়, মাফিয়াদের হাতে চলে যায়। যারা পার্টি করে, রুলিং পার্টি, সে রুলিং পার্টির মধ্যে যে যার বেশি ক্ষমতা, যার এরিয়া ডমিনেশন করার ক্ষমতা আছে, তার হাতে বেমালুম টাকাটা তুলে দেয়। এবার সে 100টা জায়গা 90টা নলকূপ বসায়, 10টা ভাঙাচোরা পাইপ ফেলে রেখে সেটাকে নষ্ট দেখায়, দিয়ে 10টা নলকূপের পয়সা সে মেরে দেয়। প্রথম মেরে লোকাল নেতাদের দিত, এখন আর লোকাল নেতারা চোর বলে আর দেয় না। আমি যেটা লাস্টে বামফ্রন্ট সরকার আমলে দেখলাম, আর দেয় না। এইভাবে এটা, যার জন্য বামফ্রন্টের নেতা জ্যোতি বসু বারবার বলতেন যে এইভাবে আমাদের ছেলেরা অধর্মের রাস্তায় চলে যাচ্ছে। কারণ এর বিষয়টা একটা ঘটনা আছে। প্রথমত আমাদের দেশে বর্ষার যা প্রকোপ, মাটির কাজ করা যেত না, সেই জন্য কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আসতো, সেই টাকা খরচ হতো না, ফেরত যেত। অশোক মিত্র ছিল অর্থমন্ত্রী। অশোক মিত্র বলেছিলেন যে আগাম ভাউচার দিয়ে টাকাগুলো আটকিয়ে রাখতে। তা জ্যোতি বসু বিরোধিতা করেছিলেন, বলেছিলেন না, এতে খানিক চোর জন্ম নেবে, আগাম ভাউচার করে যে যা পারবে করবে। সেই জন্যে প্রথমে উনি আপত্তি করেছিলেন, পরে দেখা গেল আটকানো যাচ্ছে না, তখন তাই করলেন। আগাম ভাউচার দিয়ে টাকা আটকানোর বদলে চোর 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 সব চোর, যে সরকারি আসে সেই পঞ্চায়েতটাকে হাত দেয়। এবার ধরুন একটা বড় বিপর্যয় হলো, প্রাকৃতিক বিপর্যয় হলো, বড় ঢেউ, ঝড় এলো কি বন্যা হলো। এবার তার বিনিময়ে তো সাধারণ মানুষকে, গরিব মানুষকে কিছু দিতে হবে। সেই যোগাযোগটা অবশ্য পঞ্চায়েত করে দেয়। এই পঞ্চায়েত উঠে গেলে এই কষ্টটা, এই অসুবিধাটা হবে। দেখা গেলো যে টাকাটা এলো, ধরুন 100 কোটি টাকা এলো, 100 কোটি টাকার মধ্যে 50 কোটি টাকাই লোকাল ক্রিমিনালরা খেয়ে নিল।
আমি ক্রিমিনাল এই জন্য বলছি, এরা তো মানুষ খুন করে না প্রয়োজনে, যে সার্ভাইভাল ফর ফিটেস্ট, অর্থাৎ যে কটা লোক পার্টি করে তাদের মধ্যে যে মস্তান, যার গায়ে ক্ষমতা বেশি, যে লোক বেশি লোক নিয়ে থাকে, তার হাতে টাকাটা তুলে দেওয়া হয়। সে এবার বিভিন্ন জায়গায় খাটিয়ে টাকাটা খরচ করে, এবং দেখা গেল 100 টাকার মধ্যে সে 80 টাকা খরচ করলো। তারপর ওইটা 80 বামপন্টের শেষের দিকে কি হলো, ওই 80 টাকাটা 10-এ নেমে গেল, অর্থাৎ 90 টাকাই, 100 টাকার মধ্যে 90 টাকাই চুরি হতে লাগলো। যাই হোক, চলে গেল তারা। তৃণমূল সরকার এসে কিন্তু এই সিস্টেমটাকে ভাঙলো না। এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের সমস্ত সুযোগ সুবিধা তারা নিতে লাগলো। এবং ঘটনা হচ্ছে কি, এই পঞ্চায়েতের হাতে যতদিন প্রধানের হাতে বা এই মস্তানদের হাতে টাকা থাকবে, ততদিন সমাজ জীবনের অস্থিরতা দেখা দেবে। কীরকম না, প্রচুর ছেলে, বেকার ছেলে চাকরি করবে না, চাকরি ধান্দা না করে তারা এই পঞ্চায়েত করবে। পঞ্চায়েত মানে কি, সবাই যে ভোটে দাঁড়াবে, সবাই যে তার মানে দল পাকাবে, একটা একটা লোকাল একটা নেতা তৈরি হবে, সেই নেতাকে কেন্দ্র করে ছেলে পিলে প্রচুর থাকবে। এবং এদের মুশকিল হচ্ছে এরা সমাজ জীবনে বড্ড বেশি প্রভাব বিস্তার করে। ধরো আপনার সঙ্গে আপনার ছেলের বউর অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর অশান্তি, কি আপনার ছেলের সঙ্গে আপনার ছেলের বউর অশান্তি হচ্ছে, এরা তাতে নাক গলায়, জিনিসটা মিটমাট করিয়ে দিয়ে এই মস্তানটা নাক গলায়, এবং মিটমাট করার পর দুপক্ষের কাছ থেকে টাকা নেয়। হয়তো বউটাকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ পাইয়ে দিল, সেখান থেকে 1 লাখ টাকা নিয়ে নেয়। এইভাবে ভাই ভাই ঝগড়া, সেখানে কেউ এরা মিটিয়ে দেওয়ার নাম করে টাকা লুট করে। আপনি একটা বাড়ি করবেন, এদের সিস্টেম আছে, আজকে নেই, এখনই চলছে। ও তৃণমূল চলে গেলেও চলছে, বামপন্থ আমলে তো ছিলই। তখন একটা লোকাল, আপনি বাড়িটা করতে শুরু করলেন, প্রথমে কিছু বলবেন আপনাকে, আপনি তো মনের আনন্দে বাড়ি করবেন, সে গ্রামই হোক, শহরই হোক, আধা শহরই হোক। একজন এসে আপনার বাড়ির অবজেকশন দেবে যে আপনি ঠিকমতো ছাড় ছুট দিচ্ছেন না। এবার মিস্ত্রি আটকিয়ে দিল, মিস্ত্রি বললো আমি আর কাজ করবো না, আগে আপনি মাপ ঠিক করুন। মাপ ঠিক করতে গিয়ে দেখা গেল যে পঞ্চায়েতে যারা পার্টির যারা নেতা, তারা এসে আপনার মিটমাট করে দিল। তাহলে আপনি এবারে বুঝলেন যে পার্টির নেতা, ধরুন মনে করুন তার নাম হচ্ছে রাম বা রহমত, কিছু একটা হবে। এই রহমত খান আমার ঘরটাকেও ঠিক করে দিল। অর্থাৎ প্রতিবেশীরা যত অবজেকশনই দিক, আমার ঘরটা ওটা সাহায্য করলো এই রহমত, বা যে থাকে আর কি, আমি একটা সংখ্যালঘু নাম করলাম, কি রামই ধরুন। এই রামের আবার অন্য ব্যবসা আছে, কি আছে, সবচেয়ে বড় সিমেন্ট বালি যে আড়তদার, সে ধরুন একজন, কি বলবো, সেও একটা ক্রিমিনাল, সেও একটা মাফিয়া। বলো ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো, রহিমকে বললো যে তুমি যেটা, রহমত যেটা ভালো বুঝবে সেই বিল্ডার্স মাল দেবে। সেই বিল্ডার্স 300 টাকা সিমেন্ট 350 টাকা দিয়ে দেবে। ওইখান থেকে একটা বিরাট টাকা গরিব মানুষের পকেট কেটে এরা নিয়ে নেয়, এবং নিয়ে নেয় বলতে নিয়েই নেয়। আবহমান কাল চলছে। আপনি গ্রামে যারা বাড়ি করেছে গত 15-20 বছর ধরে, তাদের জিজ্ঞাসা করুন, এই গল্পটাই পাবেন। এবং এইভাবে সমাজ জীবনে একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজ গত 30-40 বছর ধরে এই পার্টির লোকেরা। এবং এই পার্টির লোকেরা খুব মানে যাকে সেন্ট্রালাইজ হয়ে আছে, সেটা হচ্ছে কি এই টাকার জন্য। পঞ্চায়েত প্রধান বা মস্তানের হাতে যে টাকাটা থাকে, এই টাকাটা তারা কিছু কিছু করে কর্মীদের দেয়। তা খুব ভালো হয়েছে যে ওই ওই টাকাটা এখন আর প্রধান বা মস্তানদের হাতে যাবে না, টাকাটা এক্সিকিউটিভ অফিসারের হাতে থেকে খরচ হবে। এটা কিন্তু গোটা দেশের মানুষ চাইছিল, কিন্তু বামফ্রন্ট এর কথা শোনেনি, তৃণমূল এর কথা শোনেনি। এবার বলবেন উঠে গেলে কি হবে? উঠে গেলে কিছুই হবে না। পঞ্চায়েতটাকে যদি তুলে দেওয়া হয়, কিছুই হবে না, কোনো ক্ষতিই হবে না।
হ্যাঁ, তার জায়গায় একটা যোগাযোগের জন্য একটা অফিস করে রাখতে হবে, লিয়াজ অফিস যেগুলোকে বলে। সরকারের সঙ্গে গরিব মানুষ বা গ্রামের মানুষের একটা যোগাযোগের জায়গা চাই। একটা লিয়াজ অফিস করলো পঞ্চায়েতের বিল্ডিংগুলোতে, অত লোক পোষার, অত অত হিসাব নিকাশের দরকারই নেই। এবং সব সময় গরিব মানুষের যাতনার কারণে এই পঞ্চায়েতগুলো, এই পঞ্চায়েতগুলোকে জ্বালিয়ে দাও, উড়িয়ে দাও। আজ অনেক দুঃখের সঙ্গে বলছি এই পঞ্চায়েতের কথা, যে পঞ্চায়েতকে দেখেছি আমি গত 30 বছর ধরে। এই পঞ্চায়েতে কি না হয়, এবার ধানের কুপন এখনো চলছে। গরিব মানুষ যাতে কম পয়সায় ধান বিক্রি না করে, তা লুটপাটের হয়ে না যায়, সেই জন্যে সরকার সরকার কিন্তু চেষ্টা করে যে তাদের একটা ভালো দামে ধানটা কেনার। তো তার জন্য কুপন কেনে, এই কুপন সব মস্তানদের হাতে চলে যায়। তখন তারা আবার সেই কুপন নিয়ে আপনার সঙ্গে ব্ল্যাকমেল করে, বলে আমাদের ধান দাও, আমরা ওই টাকাই দেবো, দিয়ে তাহলে কুপন না, কুপন আপনি কোথাও পাবেন না। কুপন ওই 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 মাফিয়াদের হাতে কুপনটা থাকে। তো এই হলো গিয়ে পঞ্চায়েতি রাজের কথা বললাম। এবার আগামী দিন যারা এইসব নীতি নির্ধারণ করেন, তারা ঠিক করবেন যে পঞ্চায়েতি ব্যবস্থা ভালো না খারাপ। তা আমার আমার প্রস্তাব হচ্ছে, জ্বালিয়ে দাও, পঞ্চায়েত তুলে দাও, তাতে মানুষের ভালো হবে, মানব